তো বাবা অ্যাকচুয়ালি উদয়শঙ্কর গ্রুপে ছিলেন আচ্ছা, এক সময়। ইট ওয়াজ 1959, বাবার নামটা একটু 58, বলবেন। নিখিলেশ রয়। আচ্ছা, আমার ইচ্ছে ছিল জীবনে ফুটবলার হব। আমার খুব আচ্ছা। ইচ্ছে ছিল মোহনবাগান বা ইস্টবেঙ্গলে খেলবো। হুম, হুম। নাম করা পিয়ানিস্ট ছিলেন এখানে, পার্সি ভদ্র টিচার ছিলেন, মিস্টার শ্যাম ইঞ্জিনিয়ার, তার আন্ডারে। বাট এক্সামিনার বিদেশ থেকে আসে প্রত্যেক বছর। তো আমরা দুটো ডিপ্লোমা করেছিলাম। আপনি তো উস্তাদ আমজাদ আলী খানের কাছে সরোদ শিখেছেন না, নাকি তাহলে? ওস্তাদজি গায়ে যাওয়াটা একটা অন্য রকমের। হ্যাঁ, তপন সিনহা ছিলেন, কাজ করেছি প্রচুর। মৃণাল সেনের এক দুটো ছবিতে কাজ করেছি, খুব বেশি করিনি। তরুণ মজুমদার যারা, যিনি কমার্শিয়াল, মানে দারুণ ডিসিপ্লিন এবং দারুণ ছিলেন। সত্যজিৎ রায়ের কাজে যেটা হয়, মানে এতটাই হোমওয়ার্ক ছিল না। উনি নিজে নোটেশন করতেন। আমি আজকে আনতে ভুলে গেলাম, আমার কাছে একটা নোটেশন আছে ওনার হাতে লেখা। তো কি হয়, স্কোর যেরকম বিদেশি মিউজিকও হয়, যেমন ভায়োলিন 1, ভায়োলিন 2, ভিওলা, চেলো, ফ্লুট, সেটা স্কোর বলে। উনি হাতে লাইন টেনে ওরকম লিখতেন, V1, V2, ভিওলা, চেলো, এরকম করে বাংলাতে লিখতেন, সারেগামা করে। তো সেইটা উনি নিজে করতেন। হীরকনাথ দেশে বোধহয় ছবিটা একটা দেখবেন, বাঘ বসে আছে, রবি ঘোষ গিয়ে চাবির রিং টানছে, হ্যাঁ। তা উনি সেতারে ডাকতেন পণ্ডিত দীপক চৌধুরী, পণ্ডিত রবিশঙ্করের খুব আমরা দীপকদা বলতাম। তো দীপকদার সামনে বসলেন, বসে বললেন, তুমি খরচ, মানে একদম লো স্ট্রিং সেতারে খরচ বলে, খরচ। তো বলে, তুমি আমাকে একটা সাউন্ড শোনাও। আই প্লেড ফ্রম জয়া ফেলুনাথ, আই প্লেড অল ফিল্মস, হীরকনাথ সে ঘরে বাইরে। এবং যেটা দেখবেন ওই ফেলুদা থিমটা আমাদের বাজে, পাম পাম তারারাম পাম পাম তারারাম। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষেরা বারবার ফিরে ফিরে এসছেন এবং তাদের জীবনের গল্প, তাদের সঙ্গীত জীবনের গল্প আমাদের শুনিয়েছেন। আমরা খুবই ভাগ্যবান, আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যার সঙ্গে জড়িয়ে আছে এমন কতগুলো নাম যা শুনলে আপনারা শিহরিত হবেন, আনন্দিত হবেন। যেমন ধরুন ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত রবিশঙ্কর, জুবিন মেহতা। আর উৎকণ্ঠা বাড়াচ্ছি না বা আপনাদের অপেক্ষায় রাখছি না, আজ আমাদের সঙ্গে আছেন বিখ্যাত বেহালাবাদক শ্রী জ্যোতিশঙ্কর রায়। নমস্কার নমস্কার। জ্যোতিশঙ্কর রায় নমস্কার। মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা শুরু থেকে শুরু করি। আপনার সঙ্গীত জীবনের প্রথম গুরু বাবা। হ্যাঁ, বাবা তো সবসময়, বাবা আর মা দুজনেই আমার, দুজনেই সঙ্গীতের লোক ছিলেন। কিন্তু মা পরবর্তীকালে গান বাজনা ছেড়ে দিয়েছিলেন আচ্ছা, আমাদের জন্য। আর আমি শিখেছি ভায়োলিন মিস্টার মীর গুপ্ত, উনি আচ্ছা। কলকাতাতেই থাকতেন। আর বাবার কাছে তো সবসময় সঙ্গীতের বাবার কৌশল। ফিল্ড কোনটা ছিল? বাবা মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফ্লুটিস্ট ছিলেন, বাবা আচ্ছা, ছিলেন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা, আচ্ছা। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের নাম যেহেতু, আমার দাদার নাম দেবশঙ্কর, আমার নাম জ্যোতিশঙ্কর। তো বাবা অ্যাকচুয়ালি উদয়শঙ্কর গ্রুপে ছিলেন আচ্ছা, এক সময়। ইট ওয়াজ 1959, বাবার নামটা একটু 58, বলবেন। নিখিলেশ রয়। আচ্ছা, তো আমার দাদু বললেন, যখন ওনাদের, তুমি উদয়শঙ্করের সঙ্গে কাজ করো, তোমাদের দুই ছেলের নাম হোক শঙ্কর দিয়ে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমাদের অনেক সময় জিজ্ঞেস করে, আপনি ডু হ্যাভ এনি রিলেশন উইথ পণ্ডিত রবিশঙ্কর, যেহেতু শঙ্কর বলে। তো এইভাবেই আমাদের নামকরণ হয়েছে আর কি। আচ্ছা। তো শুরু কি বেহালা দিয়েই শুরু হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, সঙ্গীত জীবনে? অ্যাকচুয়ালি আমি ছোট্ট করে বলি, আমার ইচ্ছে ছিল জীবনে ফুটবলার হব। আমার খুব আচ্ছা। ইচ্ছে ছিল মোহনবাগান বা ইস্টবেঙ্গলে খেলবো। তো আমি একটু ওরকম, আমার চেহারাটা ওরকম লম্বা-ঠম্বা, আমি খুব খেলতে ভালোবাসতাম। তো আমার দাদা প্রথমে ভায়োলিনটা চুজ করেছিল, তখন বেতার জগৎ বেরোতো। তো বেতার জগৎ একটা ছেলে, তখন তো আমরা জানতাম না হোয়াট ইজ ভায়োলিন বা কী। তা দাদা বলেছিলেন যে আমার ওই এটা কিনে দিতে হবে আমাকে। দাদাও আনলোয়িংলি বলেছে।
তো বাবা কিনে দিতে চাননি, কারণ বললে একটা ইনস্ট্রুমেন্ট কিনে দিও ভাঙবে, তা মা জোর করে বললেন ওকে কিনে দাও। তারপর দাদাকে কিনে দেওয়া হলো, তো দাদা আরম্ভ করলেন শিখতে। শেখার পরে আমার বাবা আমার টিচারকে জিজ্ঞেস করলেন যে আমার ছোট ছেলের জন্য কি হলে ভালো হয়। বললো ওকেও ভায়োলিন ধরিয়ে দিন, ওরা দুজন একসঙ্গে বাজাবে। সেটাই আজকে আমরা অ্যাজ এ ভায়োলিন ব্রাদার্স কাজ করছি, দুজন একসঙ্গে একসঙ্গে কাজ করছে। এইভাবে আমার শুরু শুরু। আর কি। আমি কোনোদিনই ভাবিনি আমি মিউজিক নিয়ে প্রফেশন করব। তো যাই হোক, ওটা হয় না একটা এসে যায় জীবনে। তো আর ফর্চুনেট, আমি আমার যেটা ভালো লাগার জিনিস সেটা দিয়ে আমার প্রফেশন হয়েছে, তো ঠিক আছে। এই শিক্ষার পথটা কিরকম ছিল, মানে আপনি প্রথম অ্যাকচুয়ালি আমরা প্রথমে বাবা একটু কনফিউজ ছিলেন যে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখবো না ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শিখবো। তা বাবার এক গুরু ভাই, উনি আমার এই টিচারকে এনেছিলেন, বললে তুমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শেখা, বিকজ ভায়োলিন ইজ এ মানে ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টস। তো আপনি এটা দীর্ঘ বছর শেখার পর আমরা ট্রিনিটি কলেজ থেকে ডিপ্লোমা করি। সেটা একজন খুব নামকরা পিয়ানিস্ট ছিলেন এখানে, পার্সি ভদ্র টিচার ছিলেন, মিস্টার শ্যাম ইঞ্জিনিয়ার, তার আন্ডারে। বাট এক্সামিনার বিদেশ থেকে আসে প্রত্যেক বছর। তো আমরা দুটো ডিপ্লোমা করেছিলাম। করার পর তো তারপর আমরা আস্তে আস্তে করে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছি। মানে নাম বলে আর শেষ হবে না। তো তারপরে আমরা একটা কাজের আমরা যাব, তার আগে আমি আরেকটু জেনে নিই যে আপনি তো উস্তাদ আমজাদ আলী খানের কাছে সরোদ শিখেছেন না, তাহলে? ওস্তাদজি গায়ে যাওয়াটা একটা অন্যরকমের। আমরা যেহেতু এই কাজের সূত্রে প্রত্যেকটা স্টুডিওতে কাজ করতাম, তো এনারা এসে কাজ করতেন। যেমন ধরুন পণ্ডিত রবিশঙ্করজির আমরা দুটো রেকর্ডিংয়ে বাইছিল, একটা ইন্দিরা গান্ধীর ওপর উনি করেছিলেন কম্পোজিশন আফটার 84 ওনার মারা যাওয়ার পর। আরেকটা করেছিলেন হৈমন্তী শুক্লার 4টে গান পুজোর, সেই 4টে গান আমরা বাজিয়েছিলাম। তো সেই সূত্রে ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ, এবং ওনারা আমাদের পারফরমেন্স খুব খুশি হওয়াতে ওনারা আমাদের খুব ভালো রেকগনাইজ করেছেন, বা যাই হোক যেটা হোক চিনতেন। আর ওস্তাদজিরও আমরা একটা রেকর্ডিং বাজিয়েছিলাম, তখন উনি আমাদের জানতেন না। তো এইখানে একটা প্রোগ্রামে উনি এসেছিলেন শুনতে। তো আমার দুই বন্ধু বিখ্যাত তবলাবাদক তন্ময় বোস আর শুভঙ্কর ব্যানার্জি, ওদের একটা আমরা মিক্স একটা কাজ করেছিলাম। তা উনি শোনার পর জিজ্ঞেস করেছিলেন যে এরা দুজন কারা ভায়োলিন বাজাচ্ছে। তো তখন আমরা এই সানি পার্কে উনি ছিলেন। তো আমরা গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। তখন আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কোথায় শিখেছো, তোমরা তো ভালো বাজাও, ইয়ে করো। তো তারপর আমরা ওই ডিরেক্ট বলিনি, তন্ময়কে বললাম যে ওস্তাদজিকে বলো যদি আমরা ওনার কাছে শিখতে পারি, কারণ আমরা ছোটোবেলা থেকে ওনার ফ্যান। প্লাস ওনার সামনে গিয়ে এভাবে ইয়ে করবো। তো উনি ডিরেক্টলি অ্যাকসেপ্ট করলেন। উনি বললেন যে ইন্ডিয়ান মিউজিকের একটা সিস্টেম আছে গান্ডামালা, সেখানে একটা সেরিমনি হলো এই দোল্লা স্কুলে, আমার বন্ধু স্কুল। তো ওখানে এসে সবাইকে ডেকে উনি দিলেন যে আজ থেকে এরা দুজন আমার শিষ্য, মানে আমার ঘরের ছেলে হলো। সেইখান থেকে ওস্তাদের সঙ্গে যোগাযোগ মানে এখন আমরা তো ঘরের ছেলে। উনি খুব ভালোবাসেন আমাদের। তো যাই হোক, এটা আমাদের খুব জীবনে পাওয়া আর কি। মানে ওনার কাছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা শিখি, তো ভায়োলিন শেখান না, মানে উনি গান করে শেখান বিভিন্ন বন্দিশ রাগের। তো প্লাস ওনার কিছু কাজও আমরা করি এই আর কি। এবার আপনার তো মানে কাজের তো মানে সমুদ্র যাকে বলে, আর তেমনই সব মহারথীদের সঙ্গে আপনি কাজ করছেন। এইটা একটা আমাদের খুব জীবনে কিছু না করতে পারলেও এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। এটা সত্যজিৎ রায়কে দিয়ে শুরু করি। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার? অভিজ্ঞতা তো প্রচুর আছে। ওনার মানে সবাই খুব ভালো ভালো ডিরেক্টর সেই সময় ছিলেন। তপন সিনহা ছিলেন, কাজ করেছি প্রচুর। মৃণাল সেনের এক দুটো ছবিতে কাজ করেছি, খুব বেশি করিনি। তরুণ মজুমদার যিনি কমার্শিয়াল, মানে দারুণ ডিসিপ্লিন এবং দারুণ ছিলেন। কিন্তু সত্যজিৎ রায়ের কাজের যে ধারাটা, সেটা হচ্ছে মোস্টলি আমরা কি করতাম, যখন ফিল্মের ব্যাকগ্রাউন্ড হতো তখন ছবি দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক হতো কিছু কিছু। কিরকম হতো, সিকোয়েন্স হতো, মানে হিরোইন ছুটে আসছে কি হিরো ছুটে আসছে, সেটা ছবি দেখে মার্ক করে করা হতো। কিন্তু সত্যজিৎ রায়ের কাজটা এক্স্যাক্টলি মানে ছবি রিলিজ হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়ার রিলিজ হতো। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না হলে তো ছবির যে সিকোয়েন্সটা ধরুন সেটা লিফট আপ হয় না। একটা
হিরোইন কাঁদছে, সেখানে যদি একটা ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক না বাজে, ওটা দেখবেন অতটা হয় না, মানে ইম্প্যাক্ট ওটাকে এনহ্যান্স করে আর কি। তো সত্যজিৎ রায়ের কাজে যেটা হয়, মানে এতটাই হোমওয়ার্ক ছিলেন ওনার, উনি নিজে নোটেশন করতেন। আমি আজকে আনতে ভুলে গেলাম, আমার কাছে একটা নোটেশন আছে ওনার হাতের লেখা। তো কী হয়, স্কোর যেরকম বিদেশি মিউজিকও হয়, যেমন ভায়োলিন 1, ভায়োলিন 2, ভিওলা, চেলো, ফ্লুট, সেটা স্কোর বলে। উনি হাতে লাইন টেনে ওরকম লিখতেন, V1, V2, ভিওলা, চেলো, এরকম করে বাংলাতে লিখতেন, সারেগামা করে। তো সেইটা উনি নিজে করতেন। এবং আমি একটা ওনার শুনেছিলাম, ইন্টারভিউ রেডিওতে, সেখানে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনি তো রবিশঙ্কর, ওস্তাদ আলিয়াবা খান সাহেব, বিলাত খান সাহেবকে দিয়ে মিউজিক করাতেন যখন প্রথম পথের পাঁচালী বা জলসাঘর এসবে। তো তখন উনি বললেন যে ওনারা এত বড় বড় পণ্ডিত ওস্তাদ, তা আমি একটা সময় রিয়েলাইজ করেছি যে আমার এই ছবির যে বক্তব্যটা ওনাদের শোনার সময় নেই, বিকজ দে আর সো বিজি। তখন আমি চিন্তা করলাম আমি একটা আমার ধারা করে যদি একটা কিছু করি, এবং উনি প্রচুর শুনতেন বিদেশি মিউজিক। দেখবেন ওনার মিউজিকে মোজার্ট আর রবীন্দ্রনাথের খুব ইনফ্লুয়েন্স আছে। কিছু কিছু দেখবেন আছে ওই যে তাম পাম তারারাম পাম পাম, এই কিছু প্যাটার্ন অফ এগুলো মোজার্টের মিউজিকে খুব আছে। আর রবীন্দ্রনাথের ভীষণ ইনফ্লুয়েন্স আছে। তো উনি বিদেশি মিউজিক শুনতেন, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে মিউজিক উনি শুনতেনই। প্রচুর পড়াশুনো, মানে আমি বলতে পারবো না ওনার পড়াশুনোটা। এবং ওনার ডিটেলিংটা, ধরুন সকাল 10টায় ফ্লোর, একদম উনি 10 o'clock ঢুকবেন অ্যাটাচি নিয়ে। আমার মনে আছে কালো অ্যাম্বাসাডার গাড়ি ছিল, একদম আমরা তার আগে পৌঁছে যেতাম, কারণ ওনার পর 5 মিনিট পর ঢোকা উচিত না, হয়তো উনি কিছু বলবেন না। তো একদম 10টা ঢুকে গুড মর্নিং সবাই, ওর ব্যারিটন ভয়েস করে, একদম ওনার একজন নোটেশনাল রাইটার ছিলেন তখন, তো জেরক্স ছিল না, কার্বন কপি করতো, সবাইকে পেপার দিয়ে একদম 1টার সময় লাঞ্চ ব্রেক। 6টার পর যদি 2টো মিউজিকও থাকে উনি 6টায় ব্যাক আপ করবেন। এবং মানে একদম ওই মেট্রোনম দেখে উনি মিউজিক করে আনতেন, এবং সেটা যখন আপনি ছবিতে দেখবেন একদম মাপে মাপ। তো উনি সাউন্ড নিয়ে বেশি ভাবতেন। সেটা আমি একটা ঘটনা বলি। হীরকরাজ দেশে বোধহয় ছবিটা একটা দেখবেন, বাঘ বসে আছে, রবি ঘোষ গিয়ে চাবির রিং টানছে। তা উনি সেতারে ডাকতেন পণ্ডিত দীপক চৌধুরী, পণ্ডিত রবিশঙ্করের খুব আমরা দীপকদা বলতাম। তো দীপকদার সামনে বসলেন, বসে বললেন তুমি খরচ, মানে একদম লো স্ট্রিং সেতারের, খরচ বলে, খরচ। তো বলে তুমি আমাকে একটা সাউন্ড শোনাও, বুঝেছেন। আমরা বসে আছি, বসে থাকতাম স্টুডিওতে। তো করতে করতে একটা সাউন্ড বলে তুমি এটা বাজাবে, দেখবেন একটা ওইখানে যখন রবি ঘোষ ঢুকছে হঠাৎ ডাঁড়াও করে একটা সাসপেন্স, ওটা সেতার দিয়ে করেছেন। তো এই আইডিয়াগুলো মানে ভাবা যায় না। এবং আমাদের উনি একদম গেয়ে বলে দিতেন যে এটা এরম বাজাতে হবে, মানে উনি ওটাই চাইতেন, যেটা ওয়েস্টার্ন মিউজিকের টিপিক্যাল ওয়েস্টার্ন মিউজিক ফর্ম। আমাদের টুইন বলতেন। তো ওনার একটা ছিল, এই সেট অফ মিউজিশিয়ান থাকবে, প্রত্যেকটা থাকতো। আপনি কোন কোন ছবিতে বাজিয়েছেন? আমি আই প্লেড ফ্রম জয়া ফেলুনাথ, আই প্লেড অল ফিল্মস, হীরকরাজ ঘরে বাইরে। এবং যেটা দেখবেন ওই ফেলুদা থিমটা আমাদের বাজে, পাম পাম তারারাম পাম পাম তারারাম। এটা একটা বিরাট জানা আমাদের, যেটা আপনাদের। এবং এটা আমি যখন প্রোগ্রামে বাজাই, প্রত্যেকটা মানুষ হাততালি দেয়, মানে হাততালি ক্ল্যাপ দিয়ে। দেখুন খুব সিম্পল, কিন্তু এমন মিউজিকটা করা ভীষণ মানে অ্যাট্রাকটিভ একটা। হ্যাঁ, এইটা উনি প্রত্যেক বছর একটা করে ছবি করতেন, কিন্তু 2, 3টে, 4টে করতেন না। এবং সেটা একদম মাপা থাকতো, 2 দিন কি 3 দিন ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি বাজাতাম, শুধু গান বেশি বাজিয়েছিলাম না হীরকরাজ দেশে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে থেকে যতগুলো অনুপদার গান ছিল, তো ওগুলো আমরা সব বাজিয়েছি। মানে এগুলো, এটা একটা অন্য এক্সপিরিয়েন্স লাইফে। মানে এটা এখনকার দিন আমি সবাইকে বলি যারা জুনিয়র মিউজিশিয়ান এসছে,
বললাম তোমরা আনফর্চুনেট। সত্যজিৎ রায়ের সঙ্গে বাজানোর সময় মানে কোনো বিশেষ ঘটনার কথা কিছু মনে আছে? মানে ধরুন আপনাদের কোনো উনি অ্যাডভাইস দিয়েছেন কোনো বিশেষ গানে, এরকম কোনো ঘটনা মনে না, পড়ছে? অ্যাডভাইস তো সবসময় অ্যাডভাইস মানে কি, ওনার একটা নোটেশন লেখা থাকতো, সেটা তো আমরা বাড়াতাম। এবার ধরুন হয়তো আমরা 5-6 জন আছি কি 7 জন আছি, এবার সবার ইউনিশন হচ্ছে না, তখন উনি চলে আসতেন, এসে সামনে বলতেন এইটা এরম হবে, নিজে গেয়ে গেয়ে বলতেন। তখন আমরা বাজিয়ে বলতাম যে এটা কি ঠিক আছে, বলে ইস ওকে, চলো রেকর্ড, এরমভাবে করতেন উনি। হ্যাঁ, কিন্তু উনি কখনোই মানে খুব একটা হয়ে যেতেন না যে হচ্ছে না বা উনি বলতেন এটা এটা আমি চাই, মানে ডিটেলিংয়ে উনি খুব যেতেন। তো তো যেহেতু আমাদের কি আছে, আমাদের মানে ওনার মিউজিকটা খুব একটা শক্ত নয়, বাট ওই মিউজিকের উনি যে স্ক্যানিংগুলো করতেন, ওটা উনি চাইতেন যে আমার এইটা চাই। মানে একটা জিনিস দেখবেন ওনার মিউজিকে, ওইটা তারাম 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 তারাম, এগুলো কেউ কেউ বাজে তা 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 তা, একটু স্ক্যানিং বলে এগুলোকে, একটু ডিফারেন্ট হতো। তখন কি হতো, একসঙ্গে মার্জ হতো না, তখন উনি একটু হতেন, বলছেন না এটা তোমরা করো। এবং মেনলি কী হতো, প্লে করা হতো, যখন প্লে হতো তখন উনি, আমি দেখতাম চশমা নিয়ে চিন্তা করছেন যে ওই সিনটা আমরা তো দেখতে পাচ্ছি না। এবার যেই আমি ফিল্মে গিয়ে দেখলাম ছবিটা, তখন দেখলাম আরে এইটা তো এইরকমভাবে লাগিয়েছেন, ওয়ান্ডারফুল, মানে এটা সত্যি ভাবা যায় না এটা। মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে ওনাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। উনি তো ছিলেনই, এছাড়া আরও যারা ধরুন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, সলিল চৌধুরী থেকে আরম্ভ করে এরা বা মান্না দে, এদের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা এবং স্টুডিও ডিসিপ্লিন, এবং ধরুন এরা তো ক্রিয়েটার। যেমন সলিল চৌধুরীর কথা বলি, সলিলদা নিজে মিউজিক করছেন, বলছে বাজালাম, বলছে ফেলে দে, ভালো হয়নি, আবার করছেন। মানে কি সবসময় একটা মানে মানে খুঁতখুঁতে, বা সবসময় মানে আরও কী করে ভালো হয়। সেম মান্নাদেরও তাই। মান্নাদের রেকর্ডিং যদি আপনি দেখছেন স্টুডিওতে, কনস্ট্যান্ট গান গেয়ে যাচ্ছে, বলছে না হয়নি, ভালো করো ভালো করো, এই করতে 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 জিনিসটা ভালো হয়। তো তো এই ডেডিকেশনটা কিন্তু একটা বিশাল, এগুলো আমরা শিখেছি ওনাদের কাছ থেকে। যার জন্য আমরা এখনও চেষ্টা করি যতটা ভালো বানানো যায়, প্র্যাকটিস করি, বা এটা খুব দরকার একটা যে কোনো ফিল্ডে। হ্যাঁ, খুবই দরকার আর কি। আর সলিল চৌধুরীর সঙ্গে কোন কোন গানে কাজ করেছেন আপনি? গান বলতে পারবো না, মানে এইখানকার যত, উনি এক সময় চলে আসেন বম্বে থেকে, এখানে একটা স্টুডিও করলেন সাউন্ড অন সাউন্ড বলে, আপনার এই বেহালা চৌরাস্তা। আচ্ছা। তখন উনি সব ওখানেই কাজ করতেন। তো ওনার ওই অন্তরার গান, বা ধরুন এখানকার যে পুজোর গান টান হতো করে বাজিয়েছি। তো ওনার একটা সিরিয়াল আমরা কাজ করেছিলাম চরিত্রহীন বলে, এটা বম্বের এক প্রডিউসার, বুঝেছেন, এটা একটা সুন্দর একটা হাসির গল্প আর কি। তা আমরা চলে গেছি সাউন্ড অন সাউন্ডে, আর সলিলদার 10টার টাইম, মানে এটা পাবলিকলি বলা উচিত না, উনি 12টা 12:30 আসবেন না ফ্লোরে। তো যাই হোক, এলেন, এসে আমাদের বললেন যে তোদের ভিওলা আছে, ভিওলা মানে ভায়োলিনের থেকে একটু বড়, এটা একটা ফ্যামিলি, স্ট্রিং ফ্যামিলি বলে, ভায়োলিন, ভিওলা, চেলো, ডবল বেস। তো ভিওলার একটু টেনার সাউন্ড, মানে একটু লো অক্টেভ সাউন্ড হয়। বললাম না দাদা, আমার তো বলেনি যে মেসেঞ্জার, আগে একজন করে মেসেঞ্জার থাকতো। তো সে খবর দিয়েছে, আমরা চলে গেছি ভায়োলিনে। আলাম যে ঠিক আছে, এইখানে ওই অক্সফোর্ড মিশন বলে একটা আছে বেহালা চৌরাস্তা, তো ওইখানে আপনার পাওয়া যায় ভিওলা। আমার এক বন্ধু ছিল, তো ওকে বললাম, ও বললো দেখ ভিওলার তো ভাড়া লাগবে, এখন ইনস্ট্রুমেন্টের ভাড়া। তো আমি ওই মেসেঞ্জারকে, তুমি শৈলদাকে বলো যে এটা একটু ওরা হায়ার চাইছে। শৈল বলছে কি ইনস্ট্রুমেন্টের হায়ার কি, ও ঠিক আছে বলে দে। তো ওনার মাথায় একটা প্ল্যানিং হয়েছে আর কি, এভাবে করবো। তা উনি খুব একটা বিখ্যাত গান, এটা বোধহয় সবিতাদির, মানে সবিতা চৌধুরীর গান, ওই গানটা একটা থিম করেছেন। কিরকম দেখুন ইন্টেলিজেন্সি একটা মিউজিক ডিরেক্টরের। তো ভায়োলিন, ভিওলা, সেতার, সরোদ আর সন্তুর, এই 5টা ইনস্ট্রুমেন্টকে নিয়ে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে গানটা বাজাচ্ছে, গানটা একটা মেলোডি, তার সঙ্গে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, সেম মেলোডি কিন্তু।
গানটা জানেন মতো আমি বলছি তারা রা 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 এটা তো রা একটা রা হিন্দিও আছে। তারা রা 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 তারা রা। এত সুন্দর মেলোডি। তো বললো শোন একজন করে বাজা, সোলো ভায়োলিন দাদা বাজাতে, আমি ভিওলা বাজালাম, শরৎ তেজেন্দ্র ছিল সেতার নিয়ে। তো রেকর্ডিং হয়ে গেল। রেকর্ডিং হয়ে যাওয়ার পর আজ 8টা সাড়ে 8টা বলে ভেতরে আয় সবাই। তো কন্ট্রোল রুমে গেলাম। তো শুনছি মানে আমি ভাবছি যে মানে একটা কি হয় না, কাজ করার পর শোনার পর মনে হয় একটা কাজ করলাম। এক একটা ইয়ে তো হয়। তো বলল শোন ভিওলার ভাড়াটা তুলে নিয়েছি। মানে এমন বাচ্চাদের মতন বলছেন না কথাটা, মানে ওনারা এত আনন্দ হচ্ছে কাজটা ইয়ে করে। আর দাদা মানে কি বলবো আপনাকে, আর কি বলবো, আমরা এরকম কাজ করতে পারলে আমাদেরও ভালো লাগে। আর মানে এরকম কাজ করেছেন সমস্ত। তো ওনার কাজটা হচ্ছে না, মানে উনি কোনো টাইম দেখতেন না, টাইম ইয়ে ছিল না, কাজটাই মেন ছিল। যার জন্য প্রডিউসারের সঙ্গে ওনার খুব ঝামেলা হতো, কিন্তু প্রডিউসার কিছু বলতে পারতো না। করেছি। আর হেমন্ত মুখার্জির কাজটা আবার আলাদা। যদি আপনাকে বলে আমি 50,000 তোমাকে করে দেবো, ওর থেকে এক্সিট করবে না বাজেট। এবং উনি একদম বাংলার সেন্টিমেন্ট বুঝতেন। আর আমাদের এই রিজিওনাল ছবির প্রডিউসারদের এটা বুঝতেন যে এরা তো এর বেশি ইয়ে করতে পারে, উনি কখনোই এটা করতেন না। হেমন্ত মুখার্জি ডিফারেন্ট টাইপের সব এদের ইয়ে ছিল, কাজের ধারা, কিন্তু সবটাই দারুণ। হেমন্ত মুখার্জির সঙ্গে কোন কোন আমরা দাদার কীর্তি থেকে বাজাচ্ছি তরুণ মন্দিরের সব ছবি, ভালোবাসা ভালোবাসা বাজিয়েছি। তারপরে তরুণ মন্দিরের সব ছবি, মানে আমরা খুব মানে বলা উচিত না, আমরা খুব ডিমান্ডেবল ছিলাম আর কি। আমাদের ছাড়া কাজ হতো না এক সময়। আমরা শুধু এইটা না, আসাম থেকে অনেক কাজ হতো, উড়িষ্যা গিয়ে করতাম আমরা এক সময় কাজ। উড়িষ্যা একটা কলিঙ্গ স্টুডিও ছিল, উড়িষ্যার খুব ভালো ভালো মিউজিক ডিরেক্টর ছিল তখন, আমরা গিয়ে করেছি। তো আমরা একচেটিয়া ছিলাম, মধ্যিখানে বম্বেতেও ছিলাম 2 বছর। তো বম্বে আর ভালো লাগেনি, আমি চলে এসেছি। বম্বেতে কাদের সঙ্গে কাজ করা? বম্বেতে তখন নাদিম সামানের কাজ হতো খুব। আচ্ছা। তো বাট আমরা খুব আনফর্চুনেট, মানে আর.ডি বর্মনের যিনি ইয়ে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন বাবলুদা, বাঙালি। কারণ ওনার কাকা ছিলেন বাসুদা, বাসু মনোহরি দেখবেন ওই সময় খুব করতো। তো পরবর্তীকালে বাবলুদা ওনাকে অ্যাসিস্ট করতেন। বললো তোমরা এমন সময় এলে পঞ্চমদার কোনো কাজই নেই, কোনো কাজ ছিল না ওনার 7 বছর, লাস্ট 7 ইয়ার্স মারা যাওয়ার আগে। আমরা চলে আসার পর লাস্ট 42 লাভ স্টোরি করলেন, তারপর তো উনি এক্সপার্ট করলেন। তো আমরা করেছি, অনেক কাজ করেছি ওই সময়। ওই যেতাম আসতাম, তা ওরা বললো যে তোমাদের এখানে থাকতে হবে, আদারওয়াইজ কাজ পাওয়া যাবে না। কাজ না, মানে এটা হয় না। আর তখন আমাদের কলকাতায় 30 দিন কাজ, আর বাড়িতে মানে বাবা মা এখানে একা, মানে একটা অসুবিধা হচ্ছে আমার। মেন্টালি আমি করে শ্যুট করতে পারি, বম্বের লাইফস্টাইলটা আমার ভালো লাগেনি, জানি না সেটা কেন। হ্যাঁ, মানে ওদের একটু ওই ইয়ে কালচারটা একটু মানে আমাদের সঙ্গে মেলে না। কিন্তু প্রচুর অপরচুনিটি বম্বেতে, নো ডাউট, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি রাহুল দেব বর্মনের যে কথাটা বললেন, যে রাহুল দেব বর্মনের মতো একজন সুরকার বা শিল্পী, তার হাতে 7 বছর কাজ ছিল। দিস ইজ মানে এটা আমি আপনাকে বলি, একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, যেটা আমরাও রিয়েলাইজ করেছি। আমাদের অনেকে বলে তোমরা ফিল্ম মিউজিক করলে না কেন, আমরা অনেক অ্যারেঞ্জমেন্টের কাজ করেছি। কি হয় আপনাকে আমি বলছি, আপনি যখন প্রডিউসার টাকা বোঝে, আপনি মিউজিক ডিরেক্টর, আমি ডিরেক্টর বা আমি প্রডিউসার। এবার আপনাকে বললো আপনাকে হিট দিতে হবে, আমি টাকা ইনভেস্ট করছি। এবার আপনি যদি হিট না দিতে পারেন, এবার আরেকজন চলে এসে সে হিট দিচ্ছে, হয়তো আপনার গাড়ির লাইন থাকতো একটা সময়, একটা গাড়ি থাকবে না, কোনো প্রডিউসার আপনাকে করবে না। কারণটা কি, আপনার স্প্যান অফ টাইমটা আপনার একটা মিউজিক ডিরেক্টর থাকে, তারপর কি হয় সবগুলো একরকম হয়ে যায়, তখন আর ওগুলো হয় না। এবার সোলিস্টের ক্ষেত্রে কি হয়, এটা আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম। শিবকুমার শর্মার, হরিপ্রসাদ চৌরাশিয়া, ওনারা তো মিউজিক করেছিলেন সিলসিলা, তো তখন ওনারা অ্যাকচুয়ালি কি, ওনারা কিন্তু ইন্ডাস্ট্রি মিউজিশিয়ান ছিলেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া কোথাকার লোক, কটক রেডিও স্টেশনে। তো উনি একটা এমন গানে বাজিয়েছিলেন লতা মঙ্গেশকরের। তো লতা মঙ্গেশকর হু প্লেড দিস ফ্লুট,
তখন হরিপ্রিয়া চৌরাশিকে নিয়ে যায় এখান থেকে, কটক থেকে। কিন্তু ওনারা যেটা বললেন, যে যে ইন্টারভিউ নিচ্ছে বলছে যে আপনারা তো এত বড় মিউজিক ডিরেকশনের কাজ করেছেন, বাট আপনারা পণ্ডিত ক্লাসিক্যাল মিউজিকে, তো দুটো একসঙ্গে কি করে করতেন? তখন ওনারা বললেন যে আমি মিউজিক ডিরেক্টর হলে সারা পৃথিবী আমাকে চিনবে না। হ্যাঁ, গায়ক গায়িকাদেরই লোকে বেশি চেনে। এক্স্যাক্টলি, বললো আমি হারিয়ে যাব আফটার ফিউ ইয়ার্স। আমি কি হবে, আমার যতদিন টাইম থাকবে আমি হিট না দিতে পারলে কোনো প্রডিউসার আমার কাছে আসবে না, আমি যতবারই মিউজিক ডিরেক্টর হোক। তার প্রমাণ আডি হোক। আচ্ছা, তো আমরা একটা সময় ভেবেছিলাম, যখন যশ চোপড়ার কাজ করেছি, হিট তো গানগুলো, তখন যশ চোপড়াকে বলাই ছিল যে আমার যদি কোনো কনফারেন্স আছে, আই লেভ দিস জব, আমি চলে যাব কনফারেন্স করতে। কারণ ওনারা বলেছিলেন আমরা যদি ক্লাসিক্যাল সোলোইস্ট না হয় আমাকে কোনো লোক চিনবে না, এবং আমার সারা পৃথিবীতে নাম হবে না। কোনো বলিউড মিউজিক ডিরেক্টরের কিন্তু পৃথিবীতে নাম নেই, ঠিক আছে, নেই কিন্তু। হ্যাঁ, পরবর্তীকালে রহমান পেয়েছে অস্কার, দ্যাটস ওকে, কিন্তু রহমানকে সারা পৃথিবীর লোক চেনে না। আমি যখনই সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা আমি সোলো বাজাবো, তখন কিন্তু আমাকে লোক চিনবে, সাধারণ অডিয়েন্স, এবং আমি এটা আই ক্যান কন্টিনিউস আমার ওপর। আমি যতদিন ভালো বাজাবো, আমি যতদিন, এটা কমপ্লিটলি আমার নিজের, কিন্তু আমার মিউজিক ডিরেকশনের কাজটা হারিয়ে যেতে পারে কোনোদিন। তখন উনি বললেন যে এটাও খুব, দিস ইজ নট এ ইজি ওয়ার্ক একটা মিউজিক ডিরেক্টরের। কারণ একটা ফিল্মের মিউজিক করতে গেলে তাকে ক্যাবারে সং করতে হবে, তাকে রোম্যান্টিক সং করতে হবে, তাকে স্যাড সং করতে হবে। তো বললো আমরা করেছি, আমাদের অফার এসেছিলো, বাট আমাদের কন্ডিশনই ছিল যে আমরা কোনো কনফারেন্স পেলে আমরা কিন্তু চলে যাব, আমি এসব পরে করবো। তার জন্য ওরা কন্টিনিউ করেননি। এটা খুব প্র্যাকটিক্যাল, যার জন্য আমরা খুব একটা মানে আমরা ছেড়ে দিলাম কাজ। আমরা একটা সময় স্টুডিওটা 24 ঘন্টা প্রায় থাকতাম এরকম একটা, কিন্তু একটা সময় ভেবেছি এটা থ্যাঙ্কলেস জব। কীরকম জানেন থ্যাঙ্কলেস? আমি তো সত্যজিৎদার সঙ্গে কাজ করতে পেরেছি এটার জন্য, ডেফিনেটলি, বাট সত্যজিৎদার সঙ্গে কাজ করার জন্য কিন্তু আমাকে লোক চেনে না, ওটা আমার অ্যাডিশন। হ্যাঁ, পার্সোনাল গ্রোথ, কিন্তু পার্সোনাল, হ্যাঁ, আমার স্যাটিসফ্যাকশন। আমি পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে কাজ করেছি, আমি লতা মঙ্গেশকরের সঙ্গে বাজিয়েছি, করেছি, বাট তুমি নিজে কি করেছো, এটা আমাদের খুব হন্ট করে। যে আমার কাজটা হচ্ছে ভায়োলিন বাজানো, তো আমি ভায়োলিনটাকে কি করে পপুলার করব, বা আমাকে লোকে আমার ডিম্যান্ডটা কি করে করব। আমার ডিম্যান্ড কোথায় ছিল? স্টুডিওতে, নট পাবলিকলি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে আপনি বললেন মিউজিক ডিরেক্টর, আজকে লতা মঙ্গেশকরের নামটা আগে আসবে, কিন্তু কার গান না লতা মঙ্গেশকরের গান, কে বাজিয়েছে ভেতরে, নো বডি বদার, কেউ জানে না। আমি ভালো ভালো মিউজিশিয়ানস যারা আছে, হয়তো ভারতবর্ষে আসবে না, কমার্শিয়াল মিউজিশিয়ান বম্বেতে, কেউ চেনে না, নো বডি বদার, ওদের কেউ আর নামই করে না, বুঝতে পেরেছেন? এমন ভালো ভালো মিউজিশিয়ানস, মানে তাদের ছাড়া রেকর্ডিং হতো না। হারিয়ে গেছে সব। এইটা আমাদের কাছে এমন করেছে, যার জন্য আমরা এত কাজ করার পর একটা সময় ছেড়ে আমরা নিজেরা আমাদের ভায়োলিন ব্রাদার্স গ্রুপ করেছি, আমাদের নিজস্ব কম্পোজিশন বাজায়। আমার প্রোগ্রামে আসবেন একদিন, বলবো, যেখানে আমাদের মিউজিকটাই বাজাই, আমরা বলিউড বাজাই না, কিন্তু বলিউডটা বাজাই, কিন্তু বাজানোটা খুব একটা এফেক্ট করে না লোকের কাছে। লোক আমরা যে জনার অফ মিউজিকটা বাজাই ওটাই বেশি শুনতে চায়। তার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত বাজালাম কি একটা বলিউড বাজালাম, ওটা ঠিক আছে, দ্যাটস অ্যাডিশনাল, বা ওটা আপনার ঠিক আছে, মানে ওটা নিয়ে খুব একটা লোকের মাথা ব্যথা নেই এটা। তো আমাদের ইন্টেনশনটা হচ্ছে ভায়োলিনটা ইট মেক পপুলার করতে হবে, কারণ আমাদের এখানে ভায়োলিন মানে হচ্ছে কি করুণ একটা ব্যাপার। তো আমরা এখন ওই প্রসেস করি ইলেকট্রনিক ভায়োলিন নিয়ে, যেটা আমাদের আগে কেউ করেনি এখানে। ভায়োলিনের এটা যখন বললেন যে ভায়োলিন মানে একটা মানে মানুষের মনে গেঁথে আছে ইমেজ, যে মানে যখন কোনো করুণ কিছু বা ব্যথার কিছু হবে, তখন ভায়োলিনের একটা আওয়াজ, একদম একদম
তো ভায়োলিন সম্পর্কে আমাদের একটু বলুন, আমরা একটু জানি বুঝি মানে কি জানতে চান বলুন? মানে এই যে বললেন যে শুধু করুন ছাড়াও এর আর কি কিভাবে এই সাউন্ড এফেক্ট তৈরি করা যায় ভায়োলিন দিয়ে? অ্যাকচুয়ালি ভায়োলিন ইজ আ কিং অফ ইনস্ট্রুমেন্টস। ভায়োলিনটা কি হয় না, একটু ইন্ট্রিকেসি আছে ভায়োলিনটা। একটা মানুষের ভায়োলিনটাকে রপ্ত করা আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট রপ্ত করা মানে একটু ডিফারেন্ট হয়। কারণটা কি, একজন খুব বিখ্যাত ভায়োলিনিস্ট ইটজাক পালম্যান হচ্ছে ইসরায়েল জু, ওনাকে ইন্টারভিউ বলেছে হোয়াই ভায়োলিন ইজ টাফেস্ট ইনস্ট্রুমেন্ট। তাতে উনি বলছেন যে ইফ ইউ প্লে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার in piano, in violin, you can play in the piano within 15 to 20 minutes in correct pitch and correct note. But the violin তুমি পারবে না, because violin you have to produce a sound, it will take minimum 1 to 2 months time. সাউন্ডটা বার করতে হবে, তারপরে সুরটা বার করতে হবে। পিয়ানোতে তোমার বলা আছে দিস ইজ সি, দিস ইজ জি। যে কথাটা আপনি বলছিলেন যে আর.ডি. বর্মনেরও কাজ ছিল না 7 বছর ধরে, যে এই চ্যালেঞ্জেসগুলো তো মানে সম্মুখীন হতেই হয় সবাই যারা মিউজিকের সঙ্গে জড়িত, তার বিশেষ করে যারা ইনস্ট্রুমেন্টস বাজান তাদের। কিন্তু এখন তো আরো একটা উৎপাত শুরু হয়েছে, সেটা হচ্ছে যান্ত্রিক উৎপাত, মানে টেকনোলজিক্যাল এআই। তো এইটা নিয়ে আপনার কি বক্তব্য, মানে কি এর ফলে ভবিষ্যতে কি হতে পারে আর কি কি মানে মিসইউজ হতে পারে এগুলো? মিসইউজ হচ্ছে, দেখুন এটার মিসইউজ তো হবেই, কিন্তু এটার ভালো দিকও আছে। সেটা হচ্ছে একটা মানুষ, ধরুন আমার এফোর্ড করার ক্ষমতা নেই। আগে কি হয়, রেকর্ডিং হলো স্টুডিও হায়ার, মিউজিশিয়ানস হায়ার, মিউজিশিয়ানের পেমেন্ট, তারপরে যে গাইছে কি হোয়াট এভার, মানে একটা ভালো টাকার ব্যাপার ছিল। কিন্তু আজকে ধরুন আমার বাড়িতে আছে, আমার বাড়িতে একটা সেট আপ আছে, দুটো স্পিকার্স আছে, মনিটর স্পিকার্স, কম্পিউটার, হাই এন্ডের কম্পিউটার, সাউন্ড কার্ড আছে। এবং আমি কি করছি, যেহেতু আমি জানি আমি করে ফেলছি একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট বাড়িতে বসেই, আমি একা, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার। এতে যেটা মাইনাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে, আজকে ধরুন আগেকার দিনের যে গান শোনেন সেটা টপ টু বটম একবারে হয়েছে। ধরুন লাস্টে কেউ ভুল করলো, সিঙ্গার হোক, কোনো মিউজিশিয়ান বা হলো, প্রথম থেকে রেকর্ডিং হতো। পরবর্তীকালে যেটা হলো পাঞ্চ সিস্টেম, আপনি এক লাইন গাইছেন, শুনে নিলেন, এবার ধরুন একটা তুমি কথা বলে, তুমিটা ঠিক হয়নি, ওটা মাউস দিয়ে গিয়ে পেস্ট করে নিল, হলো তো। তাতে কি হচ্ছে, গানের যে লাইফটা একদম শেষ। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে ক্লিক ট্র্যাক বলে, মানে মেট্রোনম, যেটা ধরুন টাক 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 টাক, এইটা আগেকার দিনে ছিল না। ধরুন হিউম্যান এরার, যেটা যেটা আমরা আপনি শুনে দেবেন আগেকার গানের সঙ্গে যদি আপনি মেট্রোনম মেলান ঘড়ি কাঁটার সঙ্গে, একটু আপ অ্যান্ড ডাউন আছে, দ্যাট ইজ বিউটি। হিউম্যান এরার যেটা বলে, যেটা অডিবল নয়, মানে হিউম্যান এরার আমি বলতে চাচ্ছি বেতালে নয় ঠিক, কিন্তু একটু কম বেশি গানের ইমোশন অনুযায়ী হচ্ছে। একটা মিউজিক তো একদম সেই কাঠখোট্টার মতন একদম হতে পারে না। কিন্তু এখনকার গান যেটা হচ্ছে ক্লিক ট্র্যাক বলে ওটাকে। ধরুন টেম্পো হচ্ছে 80, আপনি গাইবেন গানটা, আমি মিউজিক করছি, আপনি বললেন দাদা এটা 80-তে, মানে এই স্পিডে হবে। এবার আমি ক্লিক ট্র্যাকটা দিলাম টিক টাক 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 করে, এবার তার পেছনে আমি ধরুন 2 বার বাজালাম, করে আবার 2 বার পাঞ্চ করলাম, আবার 2 বার বাজালাম, করে করে একটা গান হলো। এবার এআইতে আপনাকে বাজাতেই হবে না। কি হচ্ছে, ধরুন আপনি একটা প্যাটার্ন বললেন, সেটা আপনি এআই দরকার নেই, এখন লজিক একটা সফটওয়্যার আছে, সেইখানে সমস্ত দেওয়া আছে, ড্রামিং, কিবোর্ড প্যাটার্ন, আপনি প্যাটার্নটা বলে দিলেন, কপি পেস্ট করে দিলেন, আপনাকে বাজাতেই হবে না। দিস ইজ দ্য মাইনাস পয়েন্ট। আবার প্লাস পয়েন্ট হচ্ছে, এটা আপনি একা করে নিলেন উইদাউট এনি কস্ট, করে আপনি গেয়ে দিলেন। এবার আপনাকে গানও শিখতে হবে না। পিচ কারেকশানের আছে, পিচ কারেকশানের একটা আছে, সুরটা কম হলে ওটা দিয়ে আপনাকে পিচ করে দিল, আপনি শুনলেন, আরে বাবা আপনি এত সুরে গায়েন, যে স্টেজে গেলেন আপনার অরিজিনাল ইয়েটা ধরা পড়লো। আবার স্টেজেও এরকম হচ্ছে,
আপনি গাইছেন, আপনার পিচটা আমরা শুনছি কিন্তু কারেক্ট পিচে, হয়তো আপনি বেসুরো হচ্ছে, মানে বলছি কারোর যদি একটু ডিটুন থাকে ওটা কিন্তু আপনি শুনছেন কারেক্ট পিচে। এটা এখন এতেই করে স্টেজ পারফরমেন্সে সমস্ত আর্টিস্টরা। এইটা এখন মানে খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে যে আমি আমার মতন আরেকটা, ধরুন আমি আমার ক্ষেত্রে বলছি, আমি একটা বাজালাম, পরের দিন সকালে উঠে একটু চাকে থেকে শুনলাম যে আলাম না এটা ভালো লাগছে না, আবার বাজাই। এইটা একটা কিন্তু সুবিধা হয়ে গেছে, আমার বেস্ট আমি দিতে পারছি। কিন্তু স্টুডিও হলে কি হবে, আপনাকে আবার স্টুডিও ভাড়া করতে হবে, স্টুডিও পাচ্ছেন। আগেকার দিন যেন হতো পুজোর সময় স্টুডিও পাওয়া যেত না, ফর্ম এপ্রিল সব পুজোর গান হতো। তো এখন বাড়িতে একটা আপনি এখানে একটা ভালো অ্যাকোস্টিক করে নিলেন, করে ইউ ক্যান ডু ইয়োর সেলফ, প্রবলেম। তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আমরা বাজনা শিখতে কি উদ্বুদ্ধ করতে পারবো এইরকম যে দেখুন, কিছু কিছু স্টুডেন্ট আমার কাছে আসে, স্যার আমি ইউটিউব দেখে শিখেছি। এই যে ইউটিউব দেখে শেখা হয় না, ইউটিউবটা হচ্ছে আপনার শোনা জানার জন্য। শিখতে গেলে আপনাকে একজন গুরুর কাছে যেতে হবে যে আপনাকে ওয়েটা দেখাবে। হ্যাঁ, ইউটিউব দেখে শেখা হয় না, এটা হয় না। শেখার ক্ষেত্রে যেটা হবে এআই দিয়ে কোনো দিন হবে না, নেভার। তাহলে ইউনিভার্সিটি স্কুল উঠে যাবে, খেলাধুলো মিউজিক সবটাই উঠে যাবে, এআইটা ওটা পারবে না। এআই যেটা করছে সেটা হচ্ছে আপনাকে খুব ইজিতে সব কিছু দিয়ে দিচ্ছে। আজকে আপনার আমি 3-4 মাস আগে গেছিলাম একটা প্রোগ্রামে দিল্লিতে, আমার গুরুজির সঙ্গে বাজালাম। সেখানে হার্ট কার্ডিওলজিস্ট যে প্রোগ্রাম ছিল, সেখানে যে ভদ্রলোক করেছেন এআই দিয়ে, উনি রোবোটিক সার্জারি করেন, আপনার কার্ডিওলজিস্ট, বিশাল ডাক্তার, ডাক্তার শ্রীবাস্তব, 7-8 মাস আমেরিকায় থাকেন। তা ওই এআই দিয়ে আপনার হার্টের সার্জারি করে দিচ্ছে, 1-2 মিলে। এগুলো সাংঘাতিক কাণ্ড। আর্ট অ্যান্ড মিউজিকের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, মানে পুরোপুরিটা হবে না, আর হলেও সেগুলো খুব একটা সাস্টেন করবেন। আজকে আপনি লতা মঙ্গেশকরের গান শুনছেন, সন্ধ্যা মুখার্জির গান শুনছেন, এখনকার গান তো ভালো হচ্ছে, কিন্তু এগুলো সাস্টেন করে না বেশিক্ষণ, কারণ এটার মধ্যে ওই ওই টেকনোলজিটা 80% হয়ে গেছে। হ্যাঁ, হার্টটা কমে গেছে, মানে একটা ফিল হয় না একটা, ধরুন এই যে ধরুন 40 জন মিলে একসঙ্গে একটা রেকর্ডিং হচ্ছে, এবার আপনি জানেন না কে আপনার সঙ্গে ডুয়েট গাইবে, আপনি জানেনই না। ধরুন আমি আপনি গাইছি, মেল ফিমেল, আপনি আপনারটা গিয়ে চলে গেল, আমি পরে এসে আমারটা গাইলাম, তার মানে কি অ্যাটাচমেন্টটা কম হলো না। একদম অ্যাটাচমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আপনার সঙ্গে যে রেগুলার বাজাচ্ছে, আপনি যতটা কমফোর্টেবল হবে, নতুন কেউ হলো না অতটা কমফোর্টেবল হবেন না, কোনো দিন হয় না। যার জন্য আগেকার দিনে যারা ডিরেক্টর বা মিউজিক ডিরেক্টর ছিলেন, তারা করতেন কি, সেম গ্রুপ অফ মিউজিশিয়ানসকে প্রেফার করতেন, যে তার ইয়েটা পালসটা বুঝতে পারবেন। আপনি আমার পালসটা যদি না বুঝতে পারেন, আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। তো এইটা একটা ব্যাপার ছিল। কিন্তু এখন টেকনোলজিতে আপনাকে অ্যাভেল করতেই হবে, আমাদের কিচ্ছু করার নেই, নাথিং টু ডু, কিচ্ছু করার নেই। আর আপনার তো মানে খুব কম বয়স থেকে সেই স্টুডিও সিস্টেমে আপনি কাজ করেছেন, বিভিন্ন সুরকারদের সঙ্গে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো একটু আমাদের বলুন। আমি পড়েছি, স্পুল দেখেছি, এই যে মোটা ফিতে, আচ্ছা আচ্ছা, এবং এডিট করতেন ওই কাঁচি কেটে। আজকে যে ল্যাপটপে এডিট হবে তো 5 মিনিট লাগবে, কি একদম কেটে কেটে এডিট করতেন ডিরেক্টররা। আর স্পুল রেকর্ডিং হতো, একটা মোটা ফিতে 2 ট্র্যাক, একটা গান ভয়েস হচ্ছে মেন লিড, আরেকটা ট্র্যাকে সমস্ত মিউজিক যাচ্ছে, সেখান থেকে এলো 4 ট্র্যাক 8 ট্র্যাক রেকর্ডিং সিস্টেম। আস্তে আস্তে করে স্পুল উঠে গেল, গিয়ে এলো হাইট, হাইট ওটা হচ্ছে কী বলে, এই বড় বড় এগুলো ভিডিও ইয়েগুলো ছিল, হাই এইট এলো, তারপর এলো আপনার ওই সিডির ইয়েটি, এগুলো করতে 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 করতে
এখন পুরো মাল্টি ট্র্যাক হয়ে গেল ডিজিটাল, যেগুলো সফটওয়্যারে রেকর্ডিং, এখন তো সফটওয়্যারে রেকর্ডিং হয়, এখন তো ওসব কিচ্ছু হয় না। হ্যাঁ, তো এই যে চেঞ্জমেন্টটা, এখন তো অ্যানালগ নয়, সব ডিজিটাল, কিন্তু অ্যানালগের যে ডেপথটা, ডিজিটালের ডেপথ কোনোদিন হবে না, এটা কেন বলে আপনার মনে হয়? ওটা হয় না। অ্যানালগের সিস্টেম অফ রেকর্ডিংটা আলাদা, ডিজিটালের ভীষণ ক্রিস্পি হবে, খুব ডিটেলিং আপনি পাবেন, কিন্তু ওটার মধ্যে ডেপথ কম হবে, আচ্ছা। ডেপথটা কম হয়। এই যে মাইক্রোফোন, আগে দেখতেন বড় বড় মাইক্রোফোন থাকতো, এখন সব কন্ডেনসার মাইক্রোফোন, সেখানে একটু শার্পনেসটা বেশি হয়, আচ্ছা ডেপথটা কম হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার আপনি পাবেন, দারুণ একটা মানে এখন তো সাউন্ডের ইয়েটা দারুণ হয়ে গেছে। আগে সাউন্ডের ওটা অতটা ছিল না, তার মধ্যেই এত ভালো ভালো কাজ হয়েছে এবং এত ভালো ভালো রেকর্ডিং হয়েছে তো সেই সময়। তো ধরুন একটা গানের পর মিক্সিং হতো, মিক্সিং ফেলে দিয়েছেন, মিক্স করার পর বাড়িতে শুনছে ভালো হয়নি, ফেলে দিয়ে আবার রিমিক্স করেছেন। কিন্তু এখন একদম আপনাকে একদম টু দি পয়েন্ট আপনাকে দেখিয়ে দেবে যে এটা এরকম করো, এআইতে ফেলে দেবেন, ধরুন আমরা কথা বলছি, এটা আপনি এআইতে ফেলে দেবেন, ও নিজে মিক্স করে আপনাকে দিয়ে দেবে, আজকাল তো সেই অনেকে সফটওয়্যার পাওয়া যায়। আজকাল তো অনেকে এআইতে ফেলে মিউজিক তৈরি করে ফেলছে, মানে ওটাই তো গানের বলছি। মিউজিক করছে এআইতে ফেলে। এক্স্যাক্টলি, ইভেন ভিডিও হচ্ছে তো। আমি কালকেই একজনকে জিজ্ঞেস করছিলাম, এখন ফাইনাল কাট বলে একটা ইয়ে আছে, ওই সফটওয়্যার আছে, সেই ফাইনাল কাট প্রো বেরিয়েছে, যেখানে আপনাকে দেখা যাবে আপনি ভায়োলিন বাজাচ্ছেন, সঙ্গে স্কি করছেন আইসে, ঘরে, আপনি ঘরে করলেন। করছো। আমার মনে হয় আমরা তার থেকে বরং একটু অতীতে ঘুরে আসি, আপনার অতীতের হ্যাঁ, দেখুন। অভিজ্ঞতাগুলো নিয়ে একটু বলুন আমাদের। এইসব তো দেখলাম, অতীত তো মানে ভুলতে পারি না, সত্যি ভুলতে পারি না। আমাদের ছোটোবেলাকার কথা প্লাস কাজের ইয়েটা ভুলতেই পারি না। তো করতাম এরকম, মানে প্রচুর কাজ করতাম। মা মানে এরকম হয়েছে ধরুন, মানে প্রত্যেক দিন লাঞ্চে বিরিয়ানি হচ্ছে, খাওয়া হচ্ছে, তো সবার শরীর খারাপ, মা টিফিন করে দিতেন, নিয়ে যেতাম, গিয়ে লাঞ্চ করতাম স্টুডিওতে। তো করে ধরুন আমরা এরকম করেছি, এক একদিন 2-3 শিফট কাজ করেছি। ধরুন একটা স্টুডিওতে কাজ করলাম, সেখান থেকে সন্ধ্যেবেলা একটা স্টুডিওতে গেলাম, তখন ট্র্যাক হয়ে গেল ইন দ্য সেন্স, তখন ধরুন রিদিম হয়ে গেছে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট, শুধু ভায়োলিন ডাবিং হবে। আচ্ছা। আমরা তারপর ওখানে গেলাম সন্ধ্যেবেলা, এরকম 2-3 শিফট কাজ করতাম। কিন্তু তখন মানে আমাদের যা করতাম, এখন একদমই পারবো না। তখন একটা ওই ফ্লোতে করতাম। হ্যাঁ, তোমাকে বাড়িতে কেউ দেখতেই পেতো না আমাদের, এরকম আর কি। আগে যেমন বলা হয় যে মানে সেই সময়কার রেকর্ডিং এ ধরুন একজন কোনো একটা ভুল করলেন, আবার নতুন করে একদম। পুরোটা করতে হতো। তো এইরকম অভিজ্ঞতা কিছু আছে যে প্রচুর বারবার আছে, কেউ প্রচুর একটু আছে। গল্প শুনি তার? হ্যাঁ, সন্ধ্যাদির একটা গানের রেকর্ডিং হচ্ছেন, এবং সেটা দেখুন ধরুন কত বড় হবে ফ্লোরটা, টেকনিশিয়ান স্টুডিও বা নিউ থিয়েটার্স, বিশাল ফ্লোর, পাখা নেমে রেকর্ডিং হতো, বুঝতে পেরেছেন? গরমের মধ্যে সব। হ্যাঁ, তখন তো এসির চল ছিল। কোনো সেখানে সন্ধ্যা মুখার্জি গেছেন, হেমন্ত মুখার্জি গেছেন, মান্নাদা, আমরা বাজাচ্ছি, সমস্ত আর্টিস্ট করছে, বুঝেছেন? ফ্যান চালিয়ে স্টুডিও রিহার্সাল হলো, এবার স্টার্ট রেকর্ডিং বলে ফ্যান বন্ধ করে দিল, গরমকাল, বুঝেছেন? এরকম হয়েছে ধরুন গানটা প্রায় এন্ড, একটা কোনো ভুল হলো, কাট আবার নতুন করে, বুঝতে পেরেছেন? যার জন্যে কী হতো, আমি কসাস থাকতাম, আপনিও থাকবেন, মানে আমাদের যেন ভুল না হয়। ধরুন আর্টিস্ট ভুল কথা বলে ফেলেছে, এরকম প্রচুর হয়েছে। ফ্যান নিবিয়ে হতো। একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলি, ভি বালসারা রেকর্ডিং হচ্ছেন, আর প্রচুর খাটাতে না আমাদের, বুঝেছেন? তা এরকম দিস্তে নোটেশন আনলো, এনে দিয়ে দিল। হ্যাঁ দাদা, এই তো বলছে বস বস, উনি পার্সি ছিলেন তো, খুব মজার মানুষ ছিলেন। এরকম একটা টেবিল ল্যাম্প নিয়ে বসলেন, এবার বললেন চলো রিল নাম্বার 2, এরকম সব। আমরা বসলাম, গরমকাল, ওই ফ্যান নিবিয়ে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বুঝেছেন, বাজাচ্ছে। তারপর আমি আমার দাদা বললাম চল উঠে বলি, কী রে সবাই ঘুরে বেড়াচ্ছে, আমরা বাজিয়ে যাচ্ছি, মানে ভায়োলিন পিস করে নিচ্ছে না। তো আমরা ভায়োলিন দেখে উঠেছি, আমাদেরকে দেখছে, বলে কিছু বলবি তোরা? বললাম দাদা এই তো মানে আমরা তো মানে আর পারছি না, মানে এত মানে সোয়েট হচ্ছে, মরে যাবো। চা এদিকে বাইরে ঘুরে আয়, আমি অন্য পিস নিচ্ছি, এটাও বুঝতেন না। হ্যাঁ,
আধ ঘন্টা আমাদের রেস্ট দিলেন, তারপর আমরা বাজালাম। এই যে একটা আন্তরিকতা ছিল না, হ্যাঁ, খুব ভালোবাসতেন আমাকে, আমাকে রবি শাস্ত্রী বলতেন বাদশাহ। হ্যাঁ, এই এই ভালোবাসাগুলো পেয়েছি আমরা। আর খুব আমাদের খুব লাইক করতেন, আমাদের প্রোগ্রামে এসছেন উনি, একবার ওনাকে প্রেসিডেন্ট করেছিলেন আমাদের প্রোগ্রাম মধুসূদন মঞ্চে। তা মনে হয় ওনার কাজের ধারাটা একটু অন্যরকম, মানে উনি খুব ডিসিপ্লিন ওয়েতে করতেন। মানে ইনডিসিপ্লিনের ব্যাপারটা না এখন বেশি হয়ে গেছে, মানে যে যেরকম ইচ্ছে করে যাওয়া, মানে বলা উচিত না, কিন্তু এখনকার কোনো মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো না, খারাপ আমি অভিজ্ঞতা কিছু টোটালি হয়েছে? কাজটা ছেড়ে দিয়েছি, আচ্ছা, টোটালি ছেড়ে দিয়েছি। এখন নিজের একদম নিজেদের composing- কম্পোজিশন কাজ করি, নিজেদের রেকর্ডিং করি, নিজেদের প্রোগ্রাম করি। আর আমার ইনস্টিটিউট আছে, এই আর বিদেশে যাই প্রোগ্রাম করতে। এই গোয়াতে যাব, গোয়াতে একটা ভালো প্রোগ্রাম আছে আমাদের, এটা রেডিও সঙ্গীত সম্মেলন পানাজিতে নভেম্বরে। তো ওখানে সোলো বাজাবো আমরা, আর ওয়েস্টার্ন আপনার ক্লাসিক্যাল। যে মিউজিক স্কুল আছে সেখানে শুধু ভায়োলিনই শেখানো না, হয়? ভায়োলিন হয়, আমার মেয়ে পিয়ানো শেখায়, আচ্ছা। আর আমরা দুজন ভায়োলিন শেখাই। আর আর আমার ভাইপো তো বাইরে থাকে, ও তো পিএইচডি করছে মিউজিক নিয়ে, ও খুব পপুলার সারেগামা। আচ্ছা 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 ওকে ডাক দেখলেই ওকে ধরে, ওর নাম রোহন, ও খুব ভালো, রোহন, আচ্ছা 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 আচ্ছা। ও খুব ট্যালেন্টেড ছেলে, মানে আমাদের বাড়ির ছেলে বলে না। ও চলে গেল লন্ডনে, ওখানে গিয়ে ও একটা ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখনও, না কিংস্টন ইনস্টিটিউট, এখন ব্রিস্টল ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, ও ভায়োলিন বাজায়। আর আপনার স্কুলে কোনো ডিগ্রি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ না এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিগ্রির ব্যবস্থা আছে? ডিগ্রি না, ডিগ্রি করতে হলে আপনাকে বাইরে যেতে হবে। আচ্ছা এখান থেকে আমরা ডিপ্লোমা পাঠাই, ডিপ্লোমা অবধি করা যায়, বা ডিগ্রি করতে গেলে ওখানে আপনাকে জয়েন করতে হবে। আর তো evaluation-টা কি? এক্সামিনার আসেন এখানে, আচ্ছা এই নভেম্বরে এক্সাম আছে। আচ্ছা তো এটা লন্ডন রয়্যাল স্কুল থেকে পাঠায় এক্সামিনার। তো আমার এখানে অ্যারাউন্ড 40-50 স্টুডেন্ট এভরি ইয়ার দেয় ভায়োলিন পিয়ানো নিয়ে। আর আপনারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল দুটোই শেখান? ইন্ডিয়ানটা বেশি শেখাই না, কারণ অ্যাকচুয়ালি কি দেখুন, ভায়োলিন শিখতে গেলে আপনাকে বেসিক যে জিনিসটা করতে হবে, তার জন্য ইউ হ্যাভ টু গো থ্রু ওয়েস্টার্ন সিস্টেম। যেমন আমরা এত বছর শেখার পর আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যালও বাজাই, তো আমার আমি প্রোগ্রামও করেছি প্লাস রেকর্ডও করি, তো আমার কাছে ইজি মনে হয় তখন আচ্ছা সিস্টেমটা। সিস্টেম। কারণটা কি, আপনি যদি গ্রামারটা না জানেন, ইউ ক্যান রাইট ইংলিশ, তো গ্রামার জানতে গেলে আপনাকে ওইটা শিখতে হবে। আজকে আপনি পিয়ানো শিখলে কি শিখবেন, রবীন্দ্রসঙ্গীত? তা তো নয়, আপনাকে একদম বিথোভেনের মিউজিক, মোজার্টের মিউজিক শিখতে হবে, তার বেসিক স্ট্রাকচার ওটা শিখতে হবে, তো নাহলে আপনি বাজাবেন কী করে? এবারে আপনি বাজান না রবীন্দ্রসঙ্গীত, বলিউড গান, কী বাজাতে চান। হ্যাঁ, আমাকে তো বলিউড গান কেউ শেখায়নি, আমাকে ভায়োলিনটা শিখেছেন আমার টিচার, তারপর আমি ভায়োলিনটা বাজাচ্ছি। বা আমি বলিউড গান কি, আমি আমার রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড আছে, আমি বাজাই, বলিউড বাজাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালও বাজাচ্ছি। তাতে কী হয়, আপনার মিউজিক্যাল যে ইয়েটা, পরিধিটা অনেকটা বাড়ে, এবং আপনি কোথাও ফেলিওর হবেন না। আচ্ছা, মান্নাদের সঙ্গে একটু অভিজ্ঞতা শুনি, কি মান্নাদার অভিজ্ঞতা, আমার একটা নিক নেম আছে দুজনের, তা আমাকে বলে তোমার এই নিক নেম আমি ডাকবো না, আমাকে জ্যোতি বলতেন। মান্নাদা হচ্ছে কিনা জানেন, মানে একটা মানুষের হয় না ভরপুর মিউজিক ভেতরে, হ্যাঁ, একেই তো ওরকম একটা পাণ্ডিত্য ওনার গানে। তা ওনার কিছু এক দুটা মজার কথা বলবো আমি, একটু অল্প করে দেবেন। তা ওনার সঙ্গে রেকর্ডিং আমরা লাস্টের দিকে করেছি, মানে ওনার যখন অনেকটা বয়স হয়ে গেছে, উনি পুরনো গীত রেকর্ডিং করেছিলেন। ওনার কিছু একটা রবীন্দ্রসঙ্গীত করেছিলেন হিন্দি, দাউলাল কুঠাজিরে লিখেছিলেন, আমি আর দাদা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, বলে তোমরা এটা করো। তো আমি জিজ্ঞেস করলাম, মান্নাদার বাড়িতে গেলাম সিমলাতে, লুঙ্গি পরে বসে আছেন, আর টিপিক্যাল বাঙালি, নর্থ ক্যালকাটা বসে আছেন, বলে এসে এসে বসো। তা আমরা গল্প হলো, গান নিয়ে বলছি ছাড়ো এখন গান, চাটা খাও, গল্প গল্প হলো, গানের স্কেল ঠেল নিয়ে কথা বললো। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি হিন্দি করছেন কেন, হিন্দির কথা করছেন কেন? বললো আমার প্রচুর গুজরাটি শ্রোতা আছে, তারা আমার মুখে হিন্দি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছে, যার জন্য উনি এটা করলেন, HMA থেকে হয়েছিল।
কিন্তু আমি মানে আপনাকে বলছি, মানে লাস্টের দিকে কোনো একটু গলা ধরে যেত, বয়স হয়েছে, তো আমি ওই সং ভায়োলিন বাজাচ্ছি, লাস্টে আর উনি গাইতে পারছেন না, মানে কোমর ধরে, হ্যাঁ দাদা আপনি একটু রেস্ট নিন, আমি সংটা বাজিয়ে দিই। বলছে না না আমিও গাইবো চলো। উনি গাইছেন, মানে এমনি গাইছেন, পরে ফাইনাল ভালো গাইবে। হ্যাঁ, মানে এতটা ওনাদের ডেডিকেশন, মানে ঠিক না হলে কিছুতেই ছাড়ছেন না, কিছু নিজেও ছাড়ছেন না, কাউকেও ছাড়ছে না, বুঝতে পেরেছেন? বলে গল্প শুনেছি যে হ্যাঁ বলুন। মান্না দে মানে প্রথম থেকে এরকম ছিলেন, মানে একটা গান বহুবার করে গাইতেন। বহুবার বহুবার বলছেন, উনি বললেন যে জানো হঠাৎ রিহার্সাল হচ্ছে, ও দাঁড়াও একটা ঘটনার সময় গল্প করছেন, বললো আমার এক এক সময় মনে হতো আমি হিমালয় গিয়ে বসে থাকি। বলে একটা ছোট্ট আমি ঘটনা বলি, এগুলো আপনারা জানেন না। তো বলল আমার একটা রেকর্ডিং ছিল নৌসাদ সাহেবের। বললো ধরো বম্বেতে এরকম পুরো তো একদিকে পুরো রেকর্ডিংটা হচ্ছে ধরো টালাতে কি ডানলপে। হঠাৎ শচীনদেব বর্মনের ফোন। শচীনদেব বর্মন ওকে নিজের বড় ছেলে মতো না, মান্নাদার সব গান কিন্তু শচীনদেব বর্মনকে অ্যাসিস্ট করেছেন, গানটা তুলিয়ে দেওয়া লতা মঙ্গেশকরের গান। তা বলে শচীন কর্তার ফোন, বললো বাঙাল ভাষা, বলছে মান্না কোথায় যাচ্ছ? বললো দাদা আমার তো নসরত সাহেবের রেকর্ডিং আছে। বলে কোথায়? বললো ধরো ডানলপের রেকর্ডিং, শচীন কর্তা থাকে টালিগঞ্জ কি আরও দূরে ধরো। তো বললো বলছে আমি নাই করতে পারবো না। বা বলছে তুমি আমার বাড়ি একটু ঘুরে যাও। বলছে আমি কী করি? বলে আমি নৌসাদ সাহেবকে ফোন করেছি। নৌসাদ সাহেব অত বড় মিউজিক ডিরেক্টর। বলছে দাদা আমি এরকম শচীন কর্তাকে ডেকেছে, তো আমি কি করবো? বলছে নেই না আপ যাইয়ে যাইয়ে, আমি তো কেন রিহার্সাল করবো, ওদের তো অনেক 3-4 ঘন্টা 5 ঘন্টা করে রিহার্সাল চলে। তো মান্নাদা বললো, আমার তখন ফিয়েট গাড়ি ছিল বুঝলে, এরকম বলছে আমি গেলাম, গানটা পরে বলছি। তো গিয়ে বললো বসো, বললো একটা গানের সুর করেছি তুমি শোনো তোলো। গানটা গানের মুখটা গাইলেন, গায়ে মান্নাদা বলছেন যে দেখো তখন আমরা বুঝতে পারতাম এই গানটা সুপার ডুপার হিট হবে বলে, এটা বুঝতেই পারতাম। ধরো দেবানন্দের গলায় কি, সুনীল দত্তর গলায় কি। বললো দারুণ, বললো দাদা মানে দারুণ। বলছে তুমি গানটা শুনেছ, চলে যাও। মান্নাদা বলছে আমি তো রেকর্ডিং করতে যাচ্ছি না ওর সাথে, মনে হচ্ছে এটা গাইবো আমি, হিট হবে গানটা, আর এটা আমার গানের হবে। বললে আমি রেকর্ডিং ট্রেন করে বাড়িতে এসছি। আমার বাড়িতে বললো তো শচীন কর্তা ফোন করেছে তোমার। বললে আমি রিং ব্যাক করলাম। বলে হ্যাঁ দাদা বলুন। বললো মান্না গানটা করো তো। বলে আমি গাইলাম। বলে শোনো এই গানটা কাল ফিল্ম সেন্টারে রেকর্ডিং হবে, রফি গাইবে, তুমি তুলিয়ে দেবে। সে হচ্ছে গাইডের গানটা, তেরে তারা দারা দারা দারা, এই গানটা ভাবতে পারছেন? ওনার নিজের মুখে শোনা আমার। আমি দাদা আপনি বলছে জানো তখন মনে কতটা স্যাক্রিফাইস একটা আর্টিস্টের, ভাবুন। বলছে আমি কন্ট্রোল রুমে বসে আছি, রফি গাইছে এবং আমি জানি এটা সুপার দারুণ হিট গান, বোধহয় দেবানন্দের গলা গাইডে। বলছে আমি তুলে দিলাম রফিকে, আর ওনার এতটা এদের প্রতি রেসপেক্ট। রফি বলছে মোহাম্মদ রফি একরকম, কিশোর কুমার বলছে তুমি ভাবতে পারবে না মানে এরা কী ধরনের আর্টিস্ট। কখনো নিজেকে এরা জাহির করছেন না। বলছে আমার দেখা আর এরা কী ধরনের মিউজিক ডিরেক্টর। বলছে শচীন কর্তা মানে একটা করে ছবি করতেন, যার জন্য উনি আডিবানকে একসময় বলেছিলেন যে তুই এত ছবি করিস তো বছরে, কারণ কি হয় না এক ধরনের গানের প্যাটার্ন হয়ে যায়, একটা ফুরিয়ে যায়, যার জন্য উনি হাঁটিয়ে দিতেন। দেবানন্দ দাস তো বলছো আমি নেই কারে নেক্সট ইয়ার। তো বললো শচীন কর্তাকে আমাকে করতেই হবে, আমি না করতে পারবো না ওনাকে। আচ্ছা এখানে আমি একটা কৌতূহল হচ্ছে জানতে যে সুরকার তো নিজেই গানটা তোলাতে পারতেন, মানে মান্না দেখে কেন না মুশকিল আছে মানে সুরকার তো সুরটা করে দিচ্ছে। তো এবার ধরুন যেটা অনেক সময় ওরা তো পারছে না গেয়ে বলতে, হ্যাঁ ধরুন সলিল চৌধুরী উনি কি লতা মঙ্গেশকরের মতন গাইতে পারছেন না, কিন্তু উনি বুঝিয়ে দিতেন। কিন্তু এরা এত বড় সিঙ্গার, ওরা গেয়ে এবার হয়তো বলতে এই জায়গাটা গাও, ওই জায়গাটা এরকম করো, করে করে জিনিসটা করতেন।
ওই জন্য একটা অ্যাসিস্ট রাখতেন যে সে তোমাকে তৈরি করে দেবে। সেখানে মান্নাদে থাকা মানে তো হয়ে গেল। হ্যাঁ, সেম ক্লাসিক্যাল আর মান্নাদের পালসটা বুঝতেন সচিনদেব বর্মন। বললাম আমি এদের সঙ্গে ঘুরতাম তো, থেকে থেকে ওনাদের পালসটা আমি বুঝতাম, এবং সমস্ত গানই মান্নাদে হেল্প করতেন ওনাকে। এটা নিজের মুখে শোনা আমার কতটা স্যাক্রিফাইস। তো আমি সব করেছি অনেক। মান্নাদা খুব মানে। আচ্ছা, এবার শেষ করব আমরা একটু জুবিন মেহতার কথা শুনে, একটু শুনি কিভাবে আলাপ হলো, কিভাবে কি কাজ হলো। এইটা একটা লং আছে। সেটা হচ্ছে আমরা 1986 কি 7-এ 84-এ উনি এসেছিলেন ফার্স্ট নিউ ইয়র্ক ফিলহারমনিক অর্কেস্ট্রা। আমি জানি না আপনি জানেন, মানে খেয়াল আছে কিনা। এটা টাটা এনেছিল, বিকজ উনি পার্সি তো, এখানে ইনডোরে হয়েছিল, বাট আমি টিকিট পাইনি। তো আমার দাদা আমার টিচার গেছিল নিউ ইয়র্ক ফিলহারমনিক অর্কেস্ট্রা, তখন উনি কন্ট্যাক্ট করতেন। উনি চলে যাওয়ার পর আমরা 1-2 বছর ধরে ভাবছি যে ওনাকে অ্যাজ অ্যান ইন্ডিয়ান একটা যদি কিছু শোনানো যায় তা কীভাবে করা যায়। তখন তো অত মেল ঠেলের ব্যাপার ছিল না। আমরা ডিরেক্ট নিউ ইয়র্ক ফিলহারমনিকে চিঠি লিখলাম যে আমরা এরকম বাজাই, আমরা মিস্টার মেহতাকে, ডক্টর মেহতা বলে ওরা, ওনাকে আমাদের বাজার শোনাতে চাই, আমরা একটা ক্যাসেট পাঠাতে চাই, তো তোমরা যদি করো। তখন ওরা আমাদের চিঠি পাঠালো, ওকে তোমরা পাঠাও। ওনার যিনি মানে সেক্রেটারি, মানে অফিসিয়াল সেক্রেটারি ছিলেন। এখানে আমরা ক্যাসেট করলাম স্টুডিও ভাইব্রেশনে, ভায়োলিন আর পিয়ানো দিয়ে 3-4টে রেকর্ডিং করে সেটা কাস্টমসে চেক করলো, বুঝেছেন, করে থার্মোকলে বক্স করে পাঠালাম নিউ ইয়র্কে। করার পরে ওখান থেকে আমাদের 1.5-2 মাস পর চিঠি পাঠালো যে উনি খুব ট্যুরে ব্যস্ত, তা ওনার যিনি কনসার্ট মাস্টার বলতে এই যে অর্কেস্ট্রার যে লিডার হয়, ধরুন 100 জন বাজাচ্ছে, তাকে কনসার্ট মাস্টার বলে। সে দারুণ ভায়োলিনিস্ট। বলছে তিনি শুনেছেন, তা করে তার একটা চিঠি আমাদের পাঠালেন। সেখানে খুব সুন্দর লিখে তা আমরা তো বসে আছি। হঠাৎ 89-এ ইসিওয়াইও একটা অর্কেস্ট্রা নেহেরু সেন্টিনারির জন্য 4টে মেন সিটিতে প্রোগ্রাম হলো, কলকাতা, চেন্নাই, মুম্বাই আর দিল্লি। এইখানে জুবিন মেহতা এসেছিলেন। সেখানে পণ্ডিত রবিশঙ্কর আর পণ্ডিত কুমার বোস বাজিয়েছিলেন। আমরা চলে গেছি গ্র্যান্ডে গিয়ে ওই চিঠিটা হাতে, নিউ ইয়র্ক ফিলহারমনিকের চিঠি। মানে আজকে ওনাকে ধরবই সামনে, বাট কী করে ধরবো। তো প্রেস কনফারেন্স আমরা গেলাম, প্রেস কনফারেন্স হলো। তার আগে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে চিঠিটা দেখালাম, তার রুমে গেলাম, বলল মিস্টার মেহতা আসবেন, ইউ ক্যান মিট হিম। উনি দেখলেন, বললো ওকে। ওইটা চিঠিটাই কিন্তু আমাদের একটা ছিল, প্রুফ ছিল। তো হয়ে যাওয়ার পরে উনি স্টেট রং চেহারা, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না। আর ওই পার্সোনালিটি নিয়ে প্রেস কনফারেন্স করতে করতে উনি একটা ঘরে চলে গেলেন, একটা প্রেস মিট একজন। তো আমরা ঘরে ঢুকলাম, তখন আমরা কি না ফেরোসাস বলে না কেন, সামনে ওনাকে পেয়েছি। আর তার আগে বিদেশ যাইনি, একটা ভীষণ আমাদের একটা ইচ্ছে। তো আমরা স্টেট চলে গেলাম, আমাদের তাকালো এরকম করে, জুয়ারি হচ্ছে। আমি বললাম যে দুজন বললাম যে স্যার উই আর 2 brothers, উই প্লে ভায়োলিন, উই আর ভায়োলিনস, প্লিজ গো আউটসাইড। বার করে দিল, বুঝেছো। বেরিয়ে ভাবছি কী করা যায়, করতে করতে দেখি পণ্ডিতজি আসছেন, রবিশঙ্করজি একদম প্রণাম করে, কী ব্যাপার। যে আমাদের ভীষণ ইচ্ছে, আমরা একটু মিস্টার মেহতার সঙ্গে একটু আমরা গেছিলাম, তো হাতে চিঠিটাও ছিল। বলো দাঁড়ানো বলে পণ্ডিতজি একজন এখানকার সেক্রেটারি ছিলেন বাঙালি, রবীন পাল। রবীন দেখো তো জুবিন কী করছে। তখন ভিডিও থাকলে তুলে রাখতাম। উনি গিয়ে দাঁড়িয়ে আছেন, ঢুকছেন না, কারণ পণ্ডিতজি। তারপরে বলে উনি ঢুকলেন, ওনার পেছনেও ঢুকে গেলাম। তখন সঙ্গে সঙ্গে জুবিন উঠে বলল, ইয়েস রবি বয়, ইয়েস হোয়াট হ্যাপেন। জুবিন, আই নো দিস 2 boys, দে আর গুড ভায়োলিনিস্ট, দে প্লেড ইন মাই রেকর্ডিং। তখন উনি বলছেন যে নো, জাস্ট নাও দে কেম। বললো ওকে, ইউ কাম টুমরো মর্নিং ইন আওয়ার রিহার্সাল, ইনডোর স্টেডিয়ামে হচ্ছে, প্লে সামথিং ফর মি। যে বলেছে না, সে কী করবো। বলে পণ্ডিতজি বললো ওকে, বই একটুখানি বলে উনিও চলে, মানে বেশি কথা নয়। এবার পণ্ডিতজি বললো যাও গিয়ে হলনা দিয়ে প্র্যাকটিস করো।
পরের দিন গিয়ে বাজালাম, জানেন, বাজালাম মানে কি, তখন মনে হচ্ছে মাটির তলে কিছু নেই, মানে উনি শুনছেন, ওই ফটো বেরিয়েছিল স্টেজ ফোন, আমার কাছে আছে ফটো, আর উনি এরমভাবে শুনছেন, বললেন তোমরা কী বাজাবে, আমরা গিয়ে ওনার সঙ্গে, উনি তখন রিহার্সাল করাচ্ছিলেন, সিম্পল একটা গেঞ্জি প্যান্ট পরে আমরা, তো তাকে মাত্র ওকে সবাইকে নামিয়ে দিলেন, বললো কাম অন স্টেজ। তো আমরা বললাম একটা বাকের একটা খুব মেজর ভায়োলিন কনসার্টো, ডাবল ভায়োলিন কনসার্টো বাজালাম, পুরোটা শুনলেন জানেন, মানে অতটা টাইম দিলেন উনি, শোনার পর কিছু টিপস দিলেন যে তুমি ফার্স্ট ভায়োলিন তুমি এরকম এরকম করো করো, বললো ওকে ইটস ভেরি গুড। এবার ভাবছি কী বলি, একটা তাড়াতাড়ি একটা কাগজ পেন দিয়েছি বুঝেছেন, দিয়ে বললাম যে প্রথমে জিজ্ঞেস করে হোয়াট ইউ ডু, স্যার উই প্লে ইন ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি, ওকে আচ্ছা উই প্লে ইন স্টুডিও। তো আমি বললাম উই প্লে ইট ইন পণ্ডিত রবিশঙ্করস রেকর্ডিং, তো আমাদের খুব ইচ্ছা আছে, বললো ওকে ইউ কাম, দেন আই ক্যান ডু সামথিং ফর ইউ, কাম ইউএসএ। বলে তখন ইউএসএ যাবো কি, তখন ভাবছি একে দিয়ে একটা লেখানো দরকার, কাগজ একটা পেন দিলাম, স্যার ইউ রাইট সামথিং, বলে ওকে ওকে বলে লিখে দিলাম, বলে সার্টিফিকেট আমার কাছে রাখা রয়েছে, তখন ওটা আমরা বায়োডাটা দিই, দিয়ে তারপরে পণ্ডিতজিকে বললাম যে এরকম, বললেন কী বললে জুবিন বলো, আমি বললাম এরকম ব্যাপার, বললো হ্যাঁ তোমরা এসো ওখানে অ্যাপ্লাই করো ইয়ে করো, তারপর তো আর আমরা কিছু করতে পারলাম না, মানে তখন এখানে এমন মানে কি হয় না একটা, এখন যেন ফোকাস করতে পারি, তখন কি করব, যাব কি যাব না এই করতে করতে তার ডিটাচ হয়ে গেল। এটা আমাদের একটা, কিন্তু এটা কোনো ইন্ডিয়ান চান্স পাইনি এখনো পর্যন্ত, এটা ডিউ টু রবিশঙ্কর পণ্ডিতজির জন্য পারলাম, গিয়ে একদম বাজালাম। এই প্রজন্মে যারা ধরুন আসছে ইনস্ট্রুমেন্টস বাজাতে বা ভায়োলিন স্পেশালি, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস আছে? দেখুন ব্যাপারটা অ্যাডভাইস তো দিয়ে লাভ নেই, আর মানে দরকারও নেই, কেউ অ্যাডভাইস দেয়ও না এখন। মুশকিল হচ্ছে এখন যেটা একটা খুব সুবিধা হয়েছে, যেটা আমাদের সময় ছিল না, মিউজিক নিয়ে যদি কেউ প্রফেশন করতে চায়, সবাই তো আর স্টেজ পারফরমেন্স সোলিস্ট হবে না। এখন এই যে আমাদের পরীক্ষাগুলো হয় রয়্যাল স্কুলে, আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা দেয়, অনেকে ধরুন চাকরি না করে মিউজিকের নিয়ে চাকরি করে, ডিফারেন্ট ভালো ভালো স্কুল আছে অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ, আপনার কি বলে এগুলোকে, মানে ইন্টারন্যাশনাল স্কুল দিল্লিতে প্রচুর আছে, আমার প্রচুর ইয়ে হয়, আমার এখানে কয়েকজন স্টুডেন্ট তারা চাকরি ছেড়ে দিয়ে তারা মিউজিক টিচারকে চাকরি করে, অ্যান্ড দে আর আর্নিং লট অফ মানি, কিছু খারাপ না, হ্যাঁ, প্লাস মিউজিক নিয়ে কাজ করে, এটা একটা সুবিধা আছে। তার জন্য আপনাকে একটা কোর্স করতে হবে এবং ইউ হ্যাভ টু বি সিরিয়াস পরীক্ষার জন্য। পরীক্ষাটা তো বিদেশ থেকে আসে, সেখানে কোনো ম্যানিপুলেশন হয় না, পরীক্ষাটা একদম ওরা একদম ফেয়ার নেয়, ওরা আপনি যা বাজাবেন সেভাবে ওরা নাম্বার দেবে, আমি বললেও অ্যাজ এ টিচার ওরা কোনো চান্সই নেই। তো এখন এই সার্টিফিকেটগুলো খুব ক্যারি করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এবং এইটা পড়াশুনোতেও আপনার, ধরুন আমার কিছু পার্সেন্টেজ কম, আমি একটা কলেজে ঢুকবো, ওটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এগুলো সুবিধা আছে। তার জন্য আমার মনে হয় যারা শিখছে তারা একটু সিরিয়াসলি করলেই ভালো, কারণ দিস ইজ অ্যান এডুকেশন, এটা তো আর খেলাধুলো মানে একটা লুডো খেলছি বা ব্যাগাডলি খেলছি তা না, এটা করলে এটার একটা কিন্তু আফটার এফেক্ট আছে, এবং এটাতে কনসেন্ট্রেশন লেভেল বাড়ে অনেক। হ্যাঁ, না, যাদের মিউজিকের প্রতি ভালোবাসা আছে সে তো আছে, হয়তো তাদের ভালোবাসা আছে সেই জন্য তারা শিখছে, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে না। কিন্তু অনেকে আবার মনে করছে যে আমি এতটা সময় এতটা শ্রম আমি দিচ্ছি এর পেছনে, এটাকেই যদি আমি প্রফেশন হিসেবে করতে, তাহলে আমাকে আমার ফোকাসটাকে ডাইভার্ট করতে হচ্ছে না। না, এইটা দুটো জিনিস, সেটা খুব ভালো কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে আমাদের কাছে অনেক ডক্টর শেখেন, পুলিশ আসে, হ্যাঁ, আইটির প্রচুর ছেলে মেয়ে আসে, তারা আসে কেন জানেন? তারা আসে ফর দ্য রিল্যাক্সেশন, মানে মিউজিকটা করলে কি হয়, একটা থেরাপি, ইটস এ থেরাপি। তো এইটা একটা ক্যাটাগরি গেল। কিছু ছেলে মেয়ে আসে একটা কিছু করছি আর কি, তার পেরেন্টসরা, আর কিছু আমার ছেলে পিয়ানো শিখছে বা এটাই মেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। হ্যাঁ, আচ্ছা, কিছু ছেলে মেয়ে আছে যাদের বাবা মা এবং তারা ডিটারমাইন্ড যে এটা করে আমরা বাইরে চলে যাব, এরকম ক্যাটাগরি আছে। এখন ধরুন একটা 55 বছরের ভদ্রলোক বা ভদ্রমহিলা, সে একটা চাকরি করে,
কি হাউসওয়াইফ, হ্যাঁ, সে তো আর প্রফেশন করবে না, সেটা করে এটা ভালোবাসে বলে। আরেকটা হচ্ছে ওই মেন্টাল একটা, ধরুন সে একা থাকে, কি তার ছেলে মেয়ে, আমার কাছে একজন ভদ্রমহিলা শিখতে এসছেন, এখন অ্যারাউন্ড 57-8 ইয়ার্স ওল্ড, এত এনার্জেটিক ভদ্রমহিলা, রাজারহাটে থাকেন। মানে উনি এসে 1-2 ঘন্টা বসে থাকেন আমার এখানে, ক্লাস করে শোনেন, ইয়ে করেন। হ্যাঁ, উনি বলেন স্যার আমার এটা ভালো লাগে এবং আমার কিছু করার নেই এবং আমি এটার মধ্যে এত আনন্দ পাই এটার জন্য। হ্যাঁ, রিল্যাক্সেশন প্লাস ভালো লাগে। আর কেউ কেউ করে, যেমন ডক্টররা সারাদিন ধরে ছুরি কাছি বা পেশেন্ট দেখছেন। এই আমার একজন নেফ্রোলজিস্ট জানাশোনা, যারা একটা প্রতিম সেনগুপ্ত, ও নিজে ভায়োলিন বাজায়, ওর চেম্বারের পেছনে ভায়োলিন রাখা থাকে। আমি ঠিক বলছি আপনার ভায়োলিন তুই পেছনে, বলছে দাদা আমি পেশেন্ট দেখতে দেখতে আমার আমি কি একটু বাজাই, ইটস এ থেরাপি ডেফিনেটলি। যেটা কোভিডের সময় যেটা আমরা ফিল করেছি, উই নেভার বোর। সবসময় মিউজিক কাউকে শেখাচ্ছি, বাড়িতে রেকর্ডিং করছি, বাজাচ্ছি, কেটে গেছে কিন্তু 2 বছর। হ্যাঁ, এবং কোভিড আপনি ভাবতে পারবেন না কত অনলাইনে ভর্তি হয়েছে ছেলে, হ্যাঁ ওই সময় অনলাইন প্রচুর অনলাইনে ভর্তি হয়েছে। বলছে স্যার একটু দেখুন আমার ছেলে মেয়ে তো সারাক্ষণ মোবাইল নিয়ে করছে, কী করবে, তারাও তো কিছু করার নেই, সব অনলাইনে শিখছে এবং তারা এখন অনলাইনেই কন্টিনিউ করছে, তারা আসেও না। এই অনলাইনটাও একটা কিন্তু একটা বিরাট, মানে এই যে বলছেন না এই অনলাইনটা কিন্তু এখন একটা বিশাল। হ্যাঁ, শিক্ষক যে প্রান্তেই থাকুন না কেন হ্যাঁ। পৃথিবীর, তার কাছে আপনি ধরুন আমার কাছে যদি আমেরিকা থেকে শেখে, হ্যাঁ সে কি তো অনলাইনে শিখবে। কিন্তু মজার ঘটনা হচ্ছে, ধরুন এইখান থেকে হয়তো বালিগঞ্জ পাড়ি, সেও আসছে না, জানেন। সেও অনলাইনেই শিখছে। সেকে বললাম যে একজন ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে এসছে আমার বাড়ি থেকে, ধরুন সিটি সেন্টার টু কতক্ষণ হবে, হার্ডলি 8 থেকে 10 মিনিট। হ্যালো, ইউ কাম টু মাই হাউস। তো বললো ওকে স্যার। 1-2 দিন বোধ হয় করলো, তারপর বলছে স্যার আই প্রেফার অনলাইন। ভাবতে পারছেন আপনি, বেরোচ্ছে না বাড়ি থেকে। তো এটাও একটা কিন্তু কি বলবো রিভলিউশন, টেকনোলজির একটা দিক। হ্যাঁ, টেকনোলজি অনলাইন। 2020 আগে তো আমি অনলাইন শেখাতাম না, আমি ভাবিনি কোনোদিন অনলাইন শেখাবো, মানে করবো। কিন্তু এখন যারা ধরুন প্রেজেন্ট এক্সিস্টিং স্টুডেন্টস, তার 50% অনলাইন করে, জানেন। বৃষ্টি পড়ছে, বেরোচ্ছে না, বলছে ইটস রেনিং, ডু অনলাইন। আমি ল্যাপটপ খুলে নিলাম, বলে চলো। তারপরে আপনাকে এটার মধ্যে যেতেই হবে, না যা কী করবে, এটা করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম জানতেন? সেই সঙ্গীত ছাড়া তো মানুষের জীবনে কিছুই চলে না। সঙ্গীতে ভরে থাক পৃথিবী, তাতে হয়তো পৃথিবীর মালিন্য কিছুটা দূর হবে। আর পৃথিবী ভরে থাক সবুজেও, এই অঙ্গীকার নিয়ে গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে এই ছোট্ট চারা গাছটা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। এটা আমার বাড়িতে 1-2টো আছে এরকম, যেখানে যা এখন পাই। সত্যি সবুজ আর সঙ্গীত দুটোই আমাদের এস দিয়ে আরম্ভ। এটা খুব থ্যাংক ইউ। কিভাবে তৈরি হতো সেকালের গান, কিভাবে তৈরি হয়েছিল ফেলুদার থিম মিউজিক, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম। আজকে আমাদের খুবই সৌভাগ্য যে শ্রী জ্যোতিশঙ্কর রায় আমাদের কাছে এলেন এবং এত সব আগেকার দিনের মিউজিক কিভাবে হতো, এখন টেকনোলজির সঙ্গে মিউজিকের কি সম্পর্ক, সেসব নিয়ে অনেক কথা শোনালেন। এই রকম আরও অনেক ইন্টারেস্টিং আলোচনা নিয়ে আমরা ফিরে ফিরে আসবো আপনাদের কাছে। শুনতে থাকুন গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা। নমস্কার।